হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি টেটের জন্য পরিবেশ থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে। আমরা জানি যে প্রাইমারি টেটের জন্য ক্লাস 3, 4, 5, 6, 7, 8 এই সমস্ত ক্লাসে যে পরিবেশ বইটি রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তাই আমি পরিবেশ এর ক্লাস 4-এর যে পরিবেশটি রয়েছে, পরিবেশ বইটি আমাদের পরিবেশ, সেখানকার সেকেন্ড চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি কিছু ইম্পর্টেন্ট লাইনস এবং ওয়ার্ডসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি এর আগে ফার্স্ট ক্লাসটি করেছি পরিবেশের উপাদান জীবজগৎ থেকে। আজকে রয়েছে পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই ক্লাসটি গিয়ে দেখে নেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও আর টেলিগ্রামে জয়েন হয়ে যাও। জয়েন করার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সহজেই জয়েন করতে পারবে। আজকে যে ফার্স্ট পেজে রয়েছে পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ। আমরা তো জানি যে জড়বস্তু কি। জড়বস্তু সম্পর্কে এখানে আমাদের আলোচনা হবে। ফার্স্টে রয়েছে যে বস্তু এবং পদার্থের ধারণা রয়েছে। আমাদের চারপাশে যা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা কি বলি? বস্তু বলি। অর্থাৎ এই যে টেবিল, চেয়ার, বই, খাতা সবই কি? বস্তু। আর কি বলেছে? বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি। তাহলে একটি টেবিল কি দিয়ে তৈরি? কাঠ বা একটি লোহার কোনো চেয়ার আছে, তাহলে চেয়ারটি হচ্ছে বস্তু, কিন্তু চেয়ারটি কী দিয়ে তৈরি? লোহা দিয়ে। তাহলে লোহা হচ্ছে একটি পদার্থ। যেমন এখানে একটা দেওয়া আছে এক্সাম্পল, যে প্লাস্টিকের বোতল বা লোহার পেরেক হলো বস্তু, কিন্তু প্লাস্টিক বা লোহা হচ্ছে পদার্থ। তাহলে এখানে আমরা লোহাকে কী বলবো? পদার্থ। অর্থাৎ লোহা দিয়ে যে পেরেকটা তৈরি, তাহলে যে বস্তুটা কি? যে লোহার পেরেকটা, অর্থাৎ পেরেকটা হচ্ছে বস্তু। আর যেহেতু পেরেকটা লোহা দিয়ে তৈরি, সেটা হচ্ছে পদার্থ। এই ছিল আমাদের বস্তু এবং পদার্থের ধারণা। পরের পেজে আমরা দেখে নেব কী আছে ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট লাইন্স এবং ওয়ার্ডসগুলো হাইলাইট করেছি, আমি শুধু সেগুলো আলোচনা করব, বাকি সব এমনি গল্প আছে। এই পেজে রয়েছে গ্যাস, যে পদার্থ আমরা বুঝলাম, যে পদার্থ কাকে বলে শিখলাম। তাহলে এখানে আমরা জানি যে পদার্থ হচ্ছে 3 প্রকার, অর্থাৎ কোনো পদার্থের অবস্থা হচ্ছে 3 প্রকার: কঠিন, তরল এবং গ্যাসীয়। এই কঠিন, তরল এবং গ্যাসীয় ধারণা এখানে দিয়েছে। প্রথমে বলেছি কি? যে গ্যাসীয় পদার্থের ধারণা। গ্যাস কি করে? গ্যাস ছড়িয়ে পড়ে, তাই না? গ্যাস হচ্ছে প্রসারণশীল, গ্যাস ছড়িয়ে যায়। আর যেমন এখানে দিয়েছে ব্লিচিং পাউডার দিলে একটি গ্যাস বেরোয়, নাক চোখ খুব জ্বালা করে। আর এখানে যেমন বলেছে হাওয়ায় অনেক রকম গ্যাস মিশে থাকে। হাওয়া অর্থাৎ বায়ু একটি মিশ্র পদার্থ, কারণ এখানে অনেক ধরনের গ্যাস মিশে থাকে: নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, বিভিন্ন রকম মিশ্র গ্যাস ইত্যাদি। তাহলে বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। তাহলে এখানে দিয়েছে গ্যাস সম্পর্কে ধারণা। বা আমরা যখন বিভিন্ন ফু দিই, সেটা কি? গ্যাস, সেটা বায়ু, তাই না? তাহলে গ্যাস হচ্ছে, এবং গ্যাসের নির্দিষ্ট আকার নেই এবং নির্দিষ্ট আয়তন নেই। যে পাত্রে আমরা গ্যাস রাখি সেই পাত্রের আকার এবং আয়তন ধারণ করে। এই ছিল আমাদের এখানে গ্যাসের ধারণা, গ্যাসীয় পদার্থের ধারণা। চলে আসছে আমরা পরের পেজে। এখানে কি বলেছে? যে গড়িয়ে যেতে পারে। এটা কি সম্পর্কে বলেছে? জল, অর্থাৎ এটা তরল। তরলের বৈশিষ্ট্য কী হবে? যে তরল সবসময় কি? প্রবাহমান, অর্থাৎ প্রবাহিত, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে। যেমন এখানে বলছে জলের বদলে দুধ, সর্ষের তেল, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এসব কি? সবই হচ্ছে তরল। তাহলে এখানে বলছে ছড়িয়ে পড়তে পারে না। তরল কী করে? গড়িয়ে যেতে পারে, তাই না? অর্থাৎ কোনো জায়গায় ঢালে কী হবে? সেখান থেকে একটু গড়িয়ে যেতে পারে। ছড়ানো মানে কি? অটোমেটিক্যালি, মানে অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে প্রসারিত হবে, প্রসারণশীল, কিন্তু তা কিন্তু না। আচ্ছা, এবারে দেখো কি বলেছি, যে ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ, এদের সব নিজস্ব আকার আছে এবং এদের আমরা বলি কঠিন পদার্থ। আচ্ছা, আমি একটু বলি দিই তাহলে। এই যে তরল বললাম, তাহলে তরলটা কি? নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। কারণ যে পাত্রে
তরল রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। তো আমি একটা গ্লাসে রাখলাম কোনো লিকুইড, সে জল হোক বা দুধ হোক, তাহলে কি সেই গ্লাসেরই আকারটা ধারণ করে। কিন্তু এখানে নির্দিষ্ট আকার না থাকলেও তরলের নির্দিষ্ট আয়তন আছে। কিন্তু গ্যাসে কি বলেছিলাম, গ্যাসের নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তন নেই। জলে কি বললাম, অর্থাৎ তরলের যে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। এবার আমরা চলে আসি কঠিন পদার্থের ব্যাখ্যায়। কি বলেছে যে এই যে ইট, কাঠ, লোহা, বালি, মাটি এসব বললাম, এসব কি নিজস্ব আকার আছে এবং নিজস্ব আয়তন আছে, নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে। এদের আমরা কি বলি, কঠিন পদার্থ। তাহলে কঠিনের নিজস্ব আকার আছে এবং তরল আর গ্যাসের নিজস্ব আকার নেই। তাহলে এখানে কঠিন, তরল এবং গ্যাসের যে নিজস্ব আকার এবং আয়তনের মধ্যে পার্থক্য বলেছে, অর্থাৎ কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকবে আর তরল আর গ্যাসের নির্দিষ্ট আকার নেই, কিন্তু নির্দিষ্ট আয়তন আছে কার, তরলের, কিন্তু গ্যাসের কি নির্দিষ্ট আয়তন নেই। এই ছিল আমাদের কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের ধারণা। এবার এখানে কোনো কিছু ভারী, কোনো কিছু হালকা কেন হয়, কোন পদার্থ ভারী হয়, কোন পদার্থ হালকা হয়, সে সম্পর্কে আলোচনা করেছে। এবার এখানে দেওয়া আছে দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে মেপে দেখো। তাহলে এখানে বলেছে ভর, বলেছে ভর, যে কিছু জিনিস বেশ ভারী আর কিছু জিনিস কম ভারী। আমরা দেখি যে কোনো কিছু আমাদের আশেপাশে যে সমস্ত বস্তু রয়েছে তাদের মধ্যে কোনো জিনিস খুব ভারী হয়, খুব আবার খুব হালকা হয়। তাহলে এর কারণটা কি, এখানে বলেছে যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। তাহলে যে পদার্থে, যে বস্তুর ভর বেশি হবে সে ভারী হবে আর যার ভর কম হবে। তাহলে এখানে এবার দেখুন ভর কি দিয়ে মাপা হয়, কোনো বস্তুর ভর কি যন্ত্র দিয়ে মাপা হয়। এখানে দেওয়া হচ্ছে দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে। দাঁড়িপাল্লা এবং বাটখারা দিয়ে আমরা ভর মাপতে পারি, বা বলা যায় সাধারণ তুলা যন্ত্র দিয়ে আমরা বস্তুর ভর মাপতে পারি। বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। এখানে রয়েছে যে গ্যাসেরও ভর আছে, আর যার কিছু ভর আছে, যা কিছু জায়গা নেই তাকে আমরা কি বলি, পদার্থ বলি। এখানে অন্যভাবে সংজ্ঞা দিয়েছে যে পদার্থ মাত্রই কি থাকবে, ভর থাকবে, ভরহীন পদার্থ সম্ভব নয়। কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থ যাই হোক সমস্ত পদার্থের কি থাকবে, ভর থাকবে। এবং কঠিন, তরল এবং গ্যাস এটি হলো পদার্থের তিনটি অবস্থা, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেট। এখানে যেমন এখানে দেওয়া আছে এক্সাম্পল, যে বরফ গলে জল বাষ্প হলো। তাহলে এখানে তিনটি অবস্থা, কঠিনটা কি হবে এই বরফ, আর জলটা কি হবে তরল, আর জল বাষ্প বা জলীয় বাষ্প, জল, বরফ, জলীয় বাষ্প। তাহলে এই তিনটা হচ্ছে জলের অবস্থা। বরফটা হচ্ছে কঠিন, জল হচ্ছে তরল, আর জল বাষ্প বা জলীয় বাষ্প হচ্ছে গ্যাসীয় অবস্থা। এবার এক অবস্থা থেকে অন্য অবস্থায় চেঞ্জ কী করা হয়, অবস্থার পরিবর্তন বা অবস্থান্তর, তাপ গ্রহণে বা তাপ নিষ্কাশনে। বরফ কঠিন অবস্থা, যদি বরফকে তাপ দেওয়া যায় তাহলে কি হবে, বরফ তাপ গ্রহণ করে জল হয়ে যাবে, অর্থাৎ তরল হবে। এবার যদি জলকে আমরা গরম করি বা হিট দিই তাহলে কী হবে, জলটা ফুটে বাষ্প তৈরি করবে। এই বাষ্পটা কি জলীয় বাষ্প, অর্থাৎ গ্যাসীয় অবস্থা। তাহলে বরফ থেকে জল থেকে জলীয় বাষ্প, এখানে কি হচ্ছে, তাপ গ্রহণ হচ্ছে। এবার যদি উল্টো করি, যে জলীয় বাষ্প রয়েছে তাকে কী করো, ঠান্ডা করা মানে কি, তাপ নিষ্কাশন করা। তাহলে এখান থেকে কী হচ্ছে, তাপ নিষ্কাশন হচ্ছে। জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে কী হবে, জলে পরিণত হবে। আবার যদি জলকে আমরা ফ্রিজে রেখে দিই, ফ্রিজে রাখা মানে কি, তাপ নিষ্কাশন করা, তাহলে কী হবে, বরফে পরিণত হবে। তাহলে এই ছিল জলের তিনটি ভৌত অবস্থা। এবার এখানে বলেছে যে হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ, ওতে অনেক গ্যাস আছে। তাছাড়া হাওয়ায় জলীয় বাষ্প থাকে, খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয় এবং গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলো সেভাবে তৈরি হয়েছে। তাহলে এখানে আমি আগে বললাম যে হাওয়া বা বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ, কারণ এখানে নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন
CO2, CO, অর্থাৎ বিভিন্ন রকমের গ্যাস রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের পরিমাণ প্রায় 78% প্রায়। আর O2 গ্যাসের অর্থাৎ অক্সিজেনের গ্যাসের পরিমাণ প্রায় 20.60 বা 20%। এই দুটো গ্যাস মিলেই প্রায় 99% বা 98% হয়ে যাবে। তাছাড়া কি থাকে, জলীয় বাষ্প এবং বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস থাকে। এখানে একটা প্রশ্ন দিচ্ছে যে আমরা দেখি যে যখন কোনো গ্লাসে বরফ রাখা হলো, তাহলে তার বাইরে কিন্তু শিশির বিন্দু মানে জল বিন্দু জমা হয়। এর কারণটা কি? এই যেখানে প্রশ্ন হচ্ছে যে গ্লাসের বাইরে ফোঁটা ফোঁটা জল জমছে, জল কোত্থেকে? তাই যখন একটা গ্লাসে আমরা বরফ রাখলাম, তাহলে গ্লাসের বাইরে কি এমন হলো যে ওখানে জল বিন্দু তৈরি হলো? এখানে কারণটা হচ্ছে কারণ বাতাসে কি রয়েছে? জলীয় বাষ্প রয়েছে। আমি আবার বললাম, বাতাসে কি রয়েছে? জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে কি? জলের গ্যাসীয় অবস্থা। তাহলে এই জলীয় বাষ্পটা কি হয়? বরফের সংস্পর্শে, অর্থাৎ বাইরে যে বাতাসটা রয়েছে, এই বাতাসে কি রয়েছে? জলীয় বাষ্প রয়েছে। এবার যদি বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়, তাহলে কি হবে? সেটা জল হবে। আমরা আগে বললাম যে জলীয় বাষ্প থেকে জল কখন হয়? যখন তাপ নিষ্কাশন হয়। তাহলে গ্লাসের বরফ রেখেছে মানে কি? সেই আশেপাশের পরিবেশটা কি ঠান্ডা হয়ে গেছে। তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার ফলে সেইখানকার যে বায়ুতে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পটা কি জল হিসাবে গ্লাসের বাইরে জমা হয়। এই ছিল গ্লাসের বাইরে ফোঁটা ফোঁটা জল হিসেবে জমে যাওয়ার কারণ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার পরের পেজ দেখে নি কী আছে। হাওয়ায় থাকা ওই জলীয় বাষ্প ওই ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোটো ছোটো জলকণা তৈরি করেছে, যেটা আমি বললাম। আর এখানে যাচ্ছে না। এবার চলে আসি আমরা, জল ফুটে জলীয় বাষ্প তৈরি হয়। বাষ্প কথাটা থেকেই ভাব কথা এসেছে, যেটা আমরা বলি গ্রামীণ ভাষায় ভাব, সেটা বলেছে। আর জল ফুটে জলীয় বাষ্প, ঠিক আছে। জলের তিনক অবস্থা আমি এটা বললাম, জল যখন কঠিন থেকে তখন বলি বরফ, যখন থাকে তখন জল, আর যখন ফোটায় তখন কি জলীয় বাষ্প। আর বরফ থেকে জল, জল থেকে বাষ্প, বাষ্প থেকে জল, এর কি অবস্থার পরিবর্তন। তাহলে যখন কঠিন তরল গ্যাসীয়, এই যে তাপ নিষ্কাশন বা তাপ শোষণ, এর মাধ্যমে কী হয়? অবস্থার পরিবর্তন হয়। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, বা গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন হয়। এই ছিল এই পেজ আলোচনা। এবার দেখি আমরা, এখানে যেমন কয়েকটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন। এই কোশ্চেনগুলো একই কারণ, যে জলীয় বাষ্প পরিমাণ থাকে বাতাসে। আমি এতে যাচ্ছি না। শিলা মানে পাথর, যাকে আমরা শিল পড়ছে বলি অনেক সময়, যখন শিলাবৃষ্টি হয় শিল বলি। কত কি মিশে আছে, এরপর টপিক রয়েছে কত কি মিশে আছে। তাহলে মিশ্রণের ক্ষেত্রে আমরা কি করি, যে একটি মিশ্রণ থেকে যে বিভিন্ন পৃথক উপাদান আছে, তাদেরকে আমরা কীভাবে পৃথক করি বা করব, সে সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে। ফার্স্টে কী বলেছে? চাল থেকে কাকর আলাদা করতে দেখেছো, কুলোই। এটা তো সাধারণ জিনিস। কুলো দিয়ে কী করে আমরা চাল থেকে কাকর আলাদা করে? আমাদের সরবাড়িতে যখন মা রান্না করে, তখন কি হয়? চালটাকে কি আগে কুলো দিয়ে ঝেড়ে নেয়। এর ফলে কি হয়? যে কাকরগুলো আছে সেগুলোকে বেছে ফেলে দিতে পারে। পরের টপিক রয়েছে হাওয়ার সাহায্যে আলাদা করা। হাওয়ার সাহায্যে আলাদা করা বললে এটা মনে পড়বে যে ধানের খোসাকে যখন ধান জমি থেকে তুলে নিয়ে আসে, তখন ধান যখন ভাঙায়, তো ধান ভাঙানোর পরে কি হয়? ধানের যে তুষগুলো আছে, ধানের যে খোসাগুলো আছে, সেগুলো কিন্তু ধানের সঙ্গে অর্থাৎ চালের সঙ্গে মিশে থাকে। এই চালের সঙ্গে যে ধানের খোসা মিশে আছে, তাকে কী বলা হয়? তুষ বলা হয়। তাহলে এই তুষটাকে আমরা কীভাবে পৃথক করি? তুষ শুধু ধান হাওয়ায় ভাসিয়ে দিতে হলে তা আলাদা হয়ে যায়। তাহলে এই যে এখানে চুল দেখতে পাচ্ছ, তাহলে এর সাহায্যে কী হয়? হাওয়া দেওয়া হয়, বাতাস দেওয়া হয়। এর ফলে কী হয়? ধানের তুষটা কি হালকা না? ধানের তুষ হালকা, তাই হালকা হাওয়ায় তুষটা ভেসে গিয়ে একটু দূরে পড়ে যায়। এর ফলে কি আমরা চালটা নিয়ে নিই এবং তুষটা অন্যদিকে পড়ে থাকে। ছাঁকনি নিয়ে কাজ, আমরা ছাঁকনির সাহায্যে, এটা তো সচরাচর হয়। আর ছাঁকনি, তাই না? চা আমরা ছাঁকি, তাহলে ছাঁকনির ফুটো দিয়ে চা বেরিয়ে যায়, পাতাগুলো ওপরে আটকে যায়। তাহলে ছাঁকনি যখন আমরা ইউজ করি, তখন কিন্তু দেখতে হবে যে কী হয় ব্যাপারটা। যখন আমরা চা ছাঁকি, কী হয়? চাটা পড়ে, তাই না? চাটা নিচে পড়ে আর চায়ের পাতাগুলো থেকে যায়। এগুলো সাধারণ জিনিস, বেশি আমি বলছি না। ক্লাস 4 জন্য ঠিক আছে, আমরা তো প্রাইমারিটার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই না? এবার
এখানে হচ্ছে কি থিতিয়ে ফেলে আলাদা করা। থিতিয়ে ফেলে মানে কি, যাকে বলা হয় অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ অর্থাৎ এই যে নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালি মাটি থিতিয়ে পড়ে নদীতে ক্রমশ বুজে আসে। তাহলে নদীর জলের সঙ্গে কী হয়, অনেক নুড়ি পাথর ভেসে আসে, এবং এসে নুড়ি পাথর ভেসে কী হয়, একসময় সূক্ষ্ম বালিকণা মাটি হিসাবে নিচে জমে থাকে। এই মাটিকে বলি কি আমরা, কি পলি মাটি, পলি মাটি বলি না, এবং এই পলি মাটির চাষের পক্ষে খুবই উপযোগী। মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা। এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট ছিল কি, হ্যাঁ এখানে আছে কি, যে ব্রিটিশ বিরোধী আন্দোলন লবণ কর না দেওয়ায় ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাই এই যে লবণ করের বিরুদ্ধে যে লবণ আইন ভঙ্গ আর কি যে অভিযান দিয়েছিল, সেটা কে নেতৃত্ব দিয়েছিল, মহাত্মা গান্ধী। একে এটাও বলা হয় যে ডান্ডি মার্চ, ডান্ডি মার্চও বলা হয়। ডান্ডি মার্চের নেতৃত্ব কে দিয়েছিল, সে যে মহাত্মা গান্ধী। এখানে লেখা আছে পরিষ্কার ভাষায়, তার নেতৃত্বে সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ। এই ছিল আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আগামীতেও পরের চ্যাপ্টারগুলো এবং বিভিন্ন ক্লাসের যে পরিবেশ বইগুলো রয়েছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের ক্লাস দিব, এবং ফ্রিতে পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে। ওকে, আজকে ভিডিও এইখানেই শেষ করলাম, আগামীতে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।